চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। টিএমসির টিকিটে জিতে এখন বিজেপিতে। মুর্শিদাবাদের 3 সাংসদের বিরুদ্ধে সরব হলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বিজেপি বিরোধী ভোটে জিতে এরা সাংসদ হয়েছে, কিন্তু এখন এরা বিজেপিতে। পাশাপাশি কলকাতার আলিপুরদুয়ারে ইভিএম মেশিনে আগুন প্রসঙ্গে ফরেন্সিক তদন্তের দাবি জানালেন হুমায়ুন কবির। গতকাল মালদাতে 4টে ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের অনেক মন্ত্রী, বিজেপি দলের সাংসদ, এমনকি টিএমসি জেতা সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খানরাও দেখলাম যে মুখ্যমন্ত্রীর যে সভামঞ্চ, সেই সভামঞ্চে আলো করে তিনারা গিয়ে নির্লজ্জের মতো বসেছিলেন। আমার প্রশ্ন এই 2 সাংসদের কাছে যে আপনারা বিজেপির বিরোধী মানুষরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল 2024 সালে। যথাক্রমে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর 3টে লোকসভা কেন্দ্রে বিজেপি যারা করতেন, বিজেপি ভাবাপন্ন মানুষ, তারা বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি দলের এগেইনস্টে যারা, তারা টিএমসি প্রতীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়েছিল। আবু তাহের খান কাল দেখলাম যে তিনি একবারে মঞ্চ আলো করে গিয়ে সবার আগে দুজন গিয়ে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা, এবং তিনাকে মুখ্যমন্ত্রী একটা বলবারও সুযোগ দিলেন না। আমাকে লাস্ট বক্তা হিসাবে মুখ্যমন্ত্রী আমার নাম বলেছিলেন, সুযোগ দিয়েছিলেন। আমি যখন বক্তৃতা করে শেষ করেছি, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীও বলেছে আমাকে চপার ধরতে হবে, বাগডুগরা যেতে হবে, সেখান থেকে 7টার মধ্যে কলকাতা পৌঁছাতে হবে, আমার আর সময় নেই, মিটিং শেষ। তার আগে বলেছিল যে 10 মিনিট মিটিং শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রেস করবে, এটা অ্যানাউন্সমেন্ট করা ছিল। সেটাও তিনি করেননি, যেহেতু অনেক লেটে মিটিং শুরু হয়েছিল এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার লোকদের বলার সুযোগ দিয়েছিল। মুর্শিদাবাদের আমাদের কয়েকজনকে বলার সুযোগ দেওয়ার কথা ছিল, তো সেটা দিতে পারেননি তিনি। সেটার জন্য স্পেশালি 18 তারিখে যখন বিধানসভায় মাননীয় গভর্নর তার ভাষণ রাখবেন, তারপরে 1.5 ঘন্টার সময় আমাদের জন্য মুখ্যমন্ত্রী স্পেশালি মুর্শিদাবাদের বিধায়কদের জন্য আমাদের উন্নয়ন নিয়ে, আমাদের সমস্যা নিয়ে, আমাদের জেলার যে কোনো বিষয় নিয়ে আলোচনায় বসবেন। 2টে আসনের মধ্যে 2টোতেই জিতেছিল খলিলুর রহমান এবং আবু তাহের খান, এবং 2024-এ বরোদা থেকে এসে ইউসুফ পাঠানও জিতেছে। কিন্তু কালকে আমরা দেখলাম যে যারা এত বড় বড় কথা আমাদের বিরুদ্ধে বলছিলেন, আমাদেরকে বিজেপির বি টিম সাজানো হচ্ছিল, আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কলকাতার পার্টি অফিস থেকে এআই ভিডিও করে আমাদের বিরুদ্ধে মুসলমানদের ইমোশনাল নিয়ে আমরা খেলছি, বা আমরা ইমোশনালকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি, যে মারাত্মক অভিযোগ এনেছিল, তারা আজকে বিজেপির শরণাপন্ন হয়েছে, বা বিজেপির নিজেদের কোন স্বার্থে তারা বিজেপির এনডিএ কে হাত শক্তিশালী করছে। ইন্ডিয়া জোটে তাদের নেত্রী আছে বা অন্যান্য দল আছে, কিন্তু যারা এনডিএ তে আছে তারা সবাই জানে যে বিজেপি 2024 সালের লোকসভায় যে গরিষ্ঠতার প্রয়োজন 272, সেটাই সংখ্যায় পৌঁছাতে পারেনি। যথাক্রমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনার 16 জন, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ তাদের 12 জন, এবং চিরাগ পাসওয়ানের 5 জন। এদের সমর্থন নিয়েই মূলত মোদীজির তৃতীয়বারের গভর্নমেন্ট চলছে। এবং তিনি গত 10 তারিখে 10ই জুন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, সেটাকেও অতিক্রম করে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের যে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা, সেটা তিনি স্পর্শ করেছেন। নিশ্চয়ই আমরা ভারতবাসী হিসাবে গর্ব করব। একজন বিজেপির
প্রধানমন্ত্রী হিসাবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি লম্বা সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে রয়েছেন, সেটা আমরা নিশ্চয়ই তেনার কাছে তেনাকে কৃতজ্ঞতা জানাবো। কিন্তু যে সমস্ত ব্যক্তি বিজেপি বিরোধী লোকদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল, সে আবু তাহের খান, খলিলুর রহমান কিসের স্বার্থে এই এনডিএ কে সাপোর্ট করছে বা টিএমসি ত্যাগ করে টিএমসির নেতাদের আজকে তিনারা বলছেন যে নেত্রী অভিষেকের জন্য দল ডুবলো। এই অভিষেক যখন দলটাকে নিয়ে ব্যবসা করছিল, যখন টাকা তুলছিল, তখন তো এইসব ব্যক্তিদের মুখে কোনো কথা শোনা যায়নি। আমরা সে কথা বলতে গিয়ে আমাদেরকে বারবার শোকজ খেতে হয়েছে, ওয়ার্নিং নোটিশ খেতে হয়েছে, আমাদের সিকিউরিটি উইথড্র হয়েছে, এই সমস্ত ন্যায় কথা বলার জন্য। ফরেন্সিক ডিপার্টমেন্টের দেখা উচিত, কারণ একটা 10তলা বিল্ডিং, 10তলা 9তলার উপরে যেখানে ইভিএম মেশিন আছে, 6তলা 7তলাতে অগ্নিসংযোগ হলো না, নিচে থেকে তো আগুনটা উপরে যায়, উপর থেকেও নিচে আসতে পারে, কিন্তু হঠাৎ করে আগুনটা যে কি করে 9 ফ্লোর বা 10 ফ্লোরে কি বিদ্যুৎ ভ্রান্তি ঘটলো বা কি ধরনের এই ঘটনা ঘটলো, যেটা অগ্নিযোগ হলো, এটারও সঠিকভাবে তদন্ত করা উচিত। এর পিছনে রহস্য কি বা কারা এর রহস্যের সঙ্গে যুক্ত, তার তদন্ত হওয়া উচিত এবং যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।